নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 7টায় আন্তর্জাতিক বিষয় নিয়ে দেখুন গাজা যুদ্ধ কিভাবে সৌদি যুবরাজের স্বপ্ন একেবারে চুরমার করে দিয়েছে, তাই নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে মোহাম্মদ বিন সালমানের স্বপ্ন চুরমার করে দিয়েছে গাজা যুদ্ধ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। একসময় আশা করা হতো সৌদি আরব সাধারণভাবে আরব বিশ্বের এবং নির্দিষ্ট করে উপসাগরীয় দেশগুলোকে নেতৃত্ব দিয়ে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে, কিন্তু সেই আশা এখন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। 7 মাস ধরে ইসরায়েলের গণহত্যায় ফিলিস্তিনি জনগণের প্রতি সৌদি আরবের দ্বিধাগ্রস্ত এবং আন্তরিকতা শূন্য সমর্থন এটা দেখিয়ে দিয়েছে যে গাজা যুদ্ধে সৌদি আরব আর বাস্তবে মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই, একেবারেই নেই। এই যুদ্ধে ইসরায়েল তো তার প্রভু আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা পর্যন্ত শুনছেই না, সেখানে উপসাগরীয় ধনী এবং বন্ধু প্রতিবেশীদের কথা শোনার তো কোনো কারণই নেই। ইসরায়েলের গাজা যুদ্ধ ফিলিস্তিন সংকটে সৌদি আরবের অভিভাবকত্ব করার ভূমিকাটা সত্যি সত্যি একেবারে শেষ করে দিয়েছে। ইসরায়েল এবং হামাসের সঙ্গে যেখানে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের যোগাযোগের ঘনিষ্ঠ পথ রয়েছে, সেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের এই রকম বিচ্ছিন্ন এবং বিশৃঙ্খল অবস্থানের পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ তো রয়েছেই। আর সেই কারণটা হলো সৌদি আরবের নিজস্ব জাতীয় স্বার্থ। ইসরায়েলকে আর গাজায় ধ্বংসযজ্ঞ চালাতে দেওয়া যায় না। এই অভিযানে 35,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, 20 লক্ষের বেশি মানুষের ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের জন্য এই ভয়াবহ বিপর্যয়ের এই সময়টাতে আরব এবং মুসলিম দেশগুলো ত্রাণ সংগ্রহ এবং সেটার বিজ্ঞাপন প্রচারে ব্যস্ত থাকতে পারে না। সৌদি আরব তার নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠ মিত্রের জায়গায় রাখতে চায়। ফিলিস্তিনিদের ভদ্রস্থ জীবনযাপন এবং দখলদারি থেকে মুক্তি চাইলে সেটা অর্জন হওয়ার কথা নয়, কিন্তু ফিলিস্তিনিদের দুর্বিষহ দুঃখ যন্ত্রণার মধ্যে ফেলে রেখে যুবরাজ সালমান সৌদি আরবের জাতীয় স্বার্থে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারেন না, সম্ভব নয়। মোহাম্মদ বিন সালমান স্বপ্ন দেখেছিলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পরিপূর্ণভাবে স্বাভাবিক করার বিনিময়ে আয়রন ডোম পাবে। 2019 সালে সৌদি আরবের তেলের মজুত আছে এমন 2টো স্থাপনায় হামলা করে হুতিরা। এই হামলা ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তখন কোনো ব্যবস্থা নেয়নি। সেই স্মৃতি এখনো সৌদি যুবরাজকে অবশ্যই তাড়া করে ফেলে। এরপর থেকে যুবরাজ সালমান আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের একটা নিখাদ নিরাপত্তা চুক্তি করার প্রাণান্তকর চেষ্টা করে আসছেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত সফলতার মুখ দেখেনি। গাজায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের এখন যেভাবে নির্বিচারে হত্যা করে চলেছে, তাতে করে আলাপ আলোচনাটা শুধু স্থগিত করে রাখতেই হচ্ছে না, বরং বাস্তবে সেটা আরো বেশি কঠিন হয়ে পড়েছে। গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, সেটা মোটেই বিস্ময়কর ঘটনা নয়। দেশটার নেতৃত্ব এখন আর বিদেশের বিষয়াদিতে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বৈধতা অর্জনের আকাঙ্ক্ষা পোষণ করেন না। এখন তারা অভ্যন্তরীণ বিষয়ে মূল মনোযোগ কেন্দ্রীভূত রাখছেন। আরব বিশ্বের নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা থেকে সৌদি আরব সরে এসেছে। তার কারণ হলো মোহাম্মদ বিন সালমান তাঁর দেশে নিজের নেতৃত্ব নিয়ে উদ্বিগ্ন। 7ই অক্টোবর যেদিন হামাস ইসরায়েলে হামলা চালিয়েছিল, তার মাত্র 1 সপ্তাহ আগে সৌদি যুবরাজ ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেছিলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন তারা। কিন্তু 7 মাস পর দেখা যাচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আকাঙ্ক্ষা নিয়ে রীতিমতো বেকায়দায় পড়তে হয়েছে সৌদি যুবরাজকে। এর কারণ হচ্ছে সাম্প্রতিক এক জরিপ বলছে 96% সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন এই ধারণা প্রচারে ব্যস্ত যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সৌদি আরবের বাধ্যবাধকতা নেই কিংবা একেবারে তাড়া নেই।
সৌদি আরব সম্প্রতি বাইডেন প্রশাসনের কাছে জানিয়েছে যে 1967 সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের এবং পূর্ব জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া এবং সেখান থেকে সব দখলদার সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্কে যাবে না সৌদি আরব। এই ধরনের বাগাড়ম্বর পুনরাবৃত্তি প্রথায় পরিণত হয়েছে বা পরিণত করেছে সৌদি আরব, কিন্তু সন্দেহ আছে যে এই বাগাড়ম্বর সংখ্যাগরিষ্ঠ সৌদি জনগণকে কিংবা ফিলিস্তিনিদের আশ্বস্ত করছে কিনা। অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য অনুদান সংগ্রহের প্রচেষ্টাটা রাজনৈতিক রঙে চাপা পড়তে বসেছে। মুখ রক্ষার প্রচেষ্টা মরিয়া হিসাবে গাজার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেয় সৌদি আরব। সাহেম নামে এই উদ্যোগে $180 মিলিয়ন বেশি অর্থ সংগ্রহ করা হয়। সাহেমের ওয়েবসাইটে দাতাদের নাম প্রকাশ করার ক্ষেত্রে কোনো রাগঢাক করা হচ্ছে না। এই তালিকায় ব্যবসায়ী থেকে শুরু করে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি অ্যারামকো রয়েছে। খেজুর থেকে শুরু করে চিকিৎসার জন্য কি কি ওষুধপত্র দেয়া হয়েছে সেসবের তালিকা সাহেমের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। শাসকদের পৃষ্ঠপোষকতায় দাতব্য কাজ কিনা অবিস্মরণীয় প্রোপাগান্ডায় রূপান্তরিত হয়েছে। এই ব্যাপারে সন্দেহ নেই যে গাজার জন্য বিশাল মানবিক সহায়তা দরকার, সেটা জরুরি। সেই কারণে এই ধরনের সহযোগিতার উদ্যোগ খুব প্রশংসনীয়, কিন্তু ত্রাণ কার্যক্রম নিয়ে সৌদি আরবের প্রোপাগান্ডা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শান্তি স্থাপনের ক্ষেত্রে যে বাস্তবে রাজনৈতিক উদ্যোগ দরকার তার বিকল্প হতে পারে না। ইসরায়েলকে আর গাজায় ধ্বংসযজ্ঞ চালাতে দেওয়া যায় না। এই অভিযানে 35,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, 20 লক্ষের বেশি মানুষের ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের জন্য এই ভয়াবহ বিপর্যয়ের এই সময়টাতে আরব এবং মুসলিম দেশগুলো শুধুমাত্র ত্রাণ সংগ্রহে এবং সেটার বিজ্ঞাপন প্রচারে ব্যস্ত থাকতে পারে না। অন্য অনেক রাষ্ট্রের মতো সৌদি আরবও ত্রাণ এবং মানবিক কাজের দৌড়ে ঢুকে পড়েছে। এটা সৌদি আরবের রাজনৈতিক অক্ষমতারই বহিঃপ্রকাশ। মনে রাখতে হবে, সৌদি আরবের জাতীয় স্বার্থ পুরোপুরি আরব প্রতিবেশীদের মধ্যেই নিহিত রয়েছে। ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যা সমস্ত শান্তিকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, অবশ্যই তার মধ্যে কিন্তু নিহিত নেই। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 7টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর, আর সন্ধে 7টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং জাতীয় প্রতিবেদন। যেটা কম বেশি রাত 10টায় প্রকাশ করা হতো, এখন সেটা সন্ধে 7টায় প্রকাশ করা হচ্ছে প্রতিদিন। এখন প্রতিদিন থাকছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট, থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার। এসব কিছু পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য কয়েক মাস হলো রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই ভিডিও পৌঁছাচ্ছে না। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।